কাল আমার বিয়ে রে মন। কি বলছিস রোজ? হ্যাঁ ঠিক বলছি, বাবা মাকে বিয়ে দিয়ে দিবে রে। কেন, কি হয়েছে? বাবার নাকি ছেলে খুব পছন্দ হয়েছে। তুই না পড়াশোনা করতে চাস? সবার কপালে সব কিছু সয় না রে, হয়তো আমারও তাই। গরিবের ঘরে জন্মেছি, কষ্ট তো করতে হবে। এসএসসি পরীক্ষার পরই মা বাবার কাছে বোঝা হয়ে গেলাম, বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। মুন্না আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, বাবাকে আঙ্কেলের সাথে কথা বলতে বলি। না রে, বাবা স্পষ্ট বলে দিয়েছে এ বিয়ে হবে। ছেলে নাকি খুব ভালো, বড়লোকও বটে। সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। বাবা তাকে হাতছাড়া করবে না। কি, ইঞ্জিনিয়ার? বয়স কত? মাথা নিচু করে বললাম, 30 বছর হবে। কি বলছিস রোজ? তোর তো সবে মাত্র 17। আমার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবে আমার কপাল রে মন। মন স্তব্ধ হয়ে বসে পড়ে। আমাকে বাড়ি যেতে হবে মন, আর থাকতে পারবো না। তুই কিন্তু অবশ্যই আসবি। মনের চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আমিও কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর মনের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমার পরিচয়, আমি হচ্ছি মেহেরিমা মেহেরোজ। সবাই রোজ বলে ডাকে আমায়। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিলাম, এর মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল। ঠিক হওয়ারই কথা। আমি গরিব পরিবারের মেয়ে। ভালো একটা জায়গা দেখে আমার বিয়ে দিতে পারলেই বাবা বাঁচেন। ভালো একটা সম্বন্ধও পেয়ে গেলেন। শুনেছি সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। শহরে খুব নামি দামি ব্যক্তি সে। এমন পাত্র বাবা কিছুতেই হাতছাড়া করবেন না। তার সম্পর্কে এর থেকে বেশি কিছুই জানি না, এমনকি তার নামটাও জানি না। তার নামটাও আমার অজানা। আমার জানারও কোনো আগ্রহ নেই। যেই বিয়েতে আমার মতের কোনো মূল্য নেই, সেখানে জেনেই বা কী হবে। আর যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে তাসনিমা তাইমুন। আমি মন বলে ডাকি। সেই ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব। ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। এখন এই নতুন বন্ধনে আবদ্ধ হয়ে দূরে চলে যেতে হবে। আগের মতো হয়তো আমায় কাছে পাবে না, তাই সে কাঁদছে। এতক্ষণ আমরা আমাদের স্কুলের সামনে বেলিতলায় বসে বসে কথা বলছিলাম। এখন বাড়ি যেতে হবে। কাল বিয়ে, আজ আমি বাড়ি থেকে বের হয়েছি, এটা শুনলে তো আমার রক্ষে নেই। তাই তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিই। বিকেলে পথের ধারে হাঁটছি। শরতের ছোঁয়া সর্বত্র কাশফুলের রাজ্য। হাতে একটা কাশফুল নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম মা সদর দরজার দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে এগিয়ে আসেন। রোজ, তোর কি বুদ্ধিশুদ্ধি নেই? কালকে বিয়ে, আজকে তুই বাইরে ঘুরোস? মনের সাথে দেখা করতে গিয়েছিলাম। মা আর কিছু বললেন না। ভেতরে যা, একটু পরে হলুদ। একটি দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চলে গেলাম। ভেতরে যে অবাক হলাম, আমি বাদে সবাই রেডি। সবাই এত খুশি এই বিয়েতে, আমি কেন খুশি হতে পারছি না? আমার চাচাতো বোন নিমেষে বলল, চলো রোজাপু, তোমাকে রেডি করিয়ে দিই। আমার মাও চলে এলেন। মা বললেন, দেখ রোজ, ছেলেটা খুব ভালো, এমন ছেলে লাখে একটা। তুই কোনো ঝামেলা করিস না, তোর বাবাকে তো চিনিসই। আমি শুধু হুম বলে কাটিয়ে যাই। মনে মনে বলতে থাকি, একটা মেয়ের মতামত না জিজ্ঞেস করে বিয়ে করতে চাইছে, এ কেমন ভালো ছেলে। যাই হোক, সবাই মিলে আমাকে রেডি করিয়ে দিচ্ছে। আমি গ্রামের একটা মেয়ে, ততটা সাজগোজ আমি করি না, আর ইচ্ছেও নেই। তবুও আমাকে মুখ ভর্তি মেকআপ দিয়ে সাজিয়ে দিচ্ছে সবাই। শুনেছি আমার হবু শাশুড়ি নাকি আজ হলুদ দিতে আসবে। তার যত্নে যেন কোনো ত্রুটি না হয়, এসব বলাবলি করছে সবাই। দেখতে পেলাম বাবার চোখে মুখে বিশ্বজয়ের উল্লাস। এতটা খুশি! আমি আর কিছু বললাম না, নীরবে সবার কথা শুনে গেলাম। আমার বাবারা 3 ভাই। আমরা সকলে এক বাড়িতে থাকি, কিন্তু 3 ভাইয়ের জন্য 3টে ঘর। বড় চাচা আর মেজো চাচার ঘর দুটো দেয়াল করা, মাঝে একটা ছোটোখাটো উঠান। এখানেই সব আয়োজন করা হয়েছে। সবার অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠানের শেষে শাশুড়ি বললেন, মা রে, আমার পাগল ছেলেটাকে সামলে রাখিস। অনেক ভালোবাসে, জানিস ওর জীবনটা অনেক বেশি কষ্টের। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম, কিন্তু তার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। কি বলছেন উনি? রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সারা শরীর আমার হলুদে মাখানো। গ্রামের নিয়ম অনুযায়ী সকাল ছাড়া নাকি গোসল করতে পারবো না। প্রচুর বিরক্ত লাগছে, তবুও চোখ বুজে শুয়ে রইলাম। মন আমার হলুদ সন্ধ্যায় আসেনি। জানি না কি হয়েছে,
বিয়েতে আসবে তো? কিছুই ভালো লাগছে না। মুন আমার এমন একজন বান্ধবী যার সাথে আমি সব কথাই শেয়ার করি। ওই একমাত্র ব্যক্তি যাকে আমি পরিবারের লোকজনের থেকেও বেশি বিশ্বাস করি। আমাদের দুইজনকে একসাথে দেখলে মনে হয় আমরা দুই বোন। শহর থেকে তারা সবাই চলে এসেছেন। দুটো মেয়ে এসে আমার কাছে বসেছে। একজন আমার থেকে বড় আর একজন আমার সমবয়সী। দুজনে মিলে আমাকে সাজিয়ে দিচ্ছে আর কথা বলছে। জানতে পারলাম দুজনেই আমার ননদ। যাকে আমার সমবয়সী বলে মনে হয় সে আমার বরের আপন বোন। তার নাম তাসনুবা মাহমুদ মিফতা। সে নাকি 9-এ পড়ে। যাক, আমার থেকে ছোট তাহলে। আর বড়জন হচ্ছে তার ফুফাতো বোন আলিশা রহমান। সে বিবাহিত, একটা ছেলে আছে তার, কিন্তু দেখে তা মনে হয় না। বিভিন্ন কথা বলছে তারা। কথা বলতে বলতে আমাকে সাজানো শেষ করলো। গায়ে জুড়ে দিল একটা মেরুন রঙের লেহেঙ্গা শাড়ি। আমার মেহেদি রাঙা হাতগুলোতে খয়েরি রঙের চুড়ির সমাহার, ঠোঁট রাঙানো লাল লিপস্টিকে, চোখে গাঢ় করে কাজল মাখা। বিয়ের পর বরের বাড়ি যাওয়ার সময় মেয়েরা নাকি খুব কান্না করে, কিন্তু আমার কান্না আসছে না। শুধুমাত্র ছোট বোন মধুর জন্য কষ্ট হচ্ছে। আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আমায় ছেড়ে চলে যাবি আপুই? আমি একা কি করে থাকবো? এখন আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবাও অনেক কাঁদলেন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম। আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন আবার কাঁদছে কেন? আমাকে বিদায় দেওয়া হলো। গাড়ি চেপে তাদের বাড়ির দিকে, অর্থাৎ শহরের দিকে রওনা হলাম। শুনেছি তারা নাকি এই গায়েরই লোক, কিন্তু এখন শহরেই থাকে। গাড়িতে বসে খুব কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। আমার বর স্পষ্ট বলে দিয়েছে, যদি কান্না করি তাহলে রাস্তায় ফেলে দিয়ে যাবেন। তার কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। এক সুমিষ্ট আওয়াজে আমাকে শান্ত হতে বললেন তিনি, কিন্তু আমি একবারও দেখিনি তাকে। বুঝতে পারলাম তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। কিছু বললাম না। রাত প্রায় 10টা। তাদের বাড়িতে চলে আসলাম। বাড়িটা দেখে বুঝতে পারলাম তারা কতটা বড়লোক। একটা বিশাল এলাকা জুড়ে তাদের বাড়িটা, চারপাশে গাছগাছালির সমাহার। বাড়ির আশেপাশে ততটা বাড়ি নেই, একেবারে শান্ত পরিবেশ। বোধহয় এলাকা পুরোটাই তাদের দখলে। বাড়িতে প্রবেশ করার পর আমাকে একটা সুসজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো। ঘরটা বেশ পরিপাটি করে গুছানো, চারিদিকে ফুলের সুবাসে মুখরিত। রাত প্রায় 12টা। খাটের ওপর বসে আছি আমার বরের অপেক্ষায়। আর বসে থাকতে পারছি না, খুব ঘুম পাচ্ছে আমার। সচরাচর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস আমার। দুদিনের ক্লান্তিতে আমার অবস্থা খারাপ। কাল রাতে ঘুম হয়নি। বসে বসে ঘুমোচ্ছি আমি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। আমি নড়ে চড়ে বসলাম। বুঝতে পারলাম সে এসেছে। চুপ করে বসে আছি আমি। সে এসে আমার পাশে বসলো। আমি কিছু বলতে যাব, এর আগেই তিনি বললেন, মেহু, খুব ঘুম পাচ্ছে তোমার? আমি চুপ করে থাকলাম। সে আমার থুতনি উঁচু করে তুললেন। মেহু, এদিকে তাকাও। তার দিকে তাকানোর কোনো ইচ্ছে আমার ছিল না, তবুও দেখলাম। তার দিকে চেয়েই থাকলাম। এক অন্যরকম সৌন্দর্য তার, এক সুদর্শন পুরুষ যাকে বলে। ফর্সা চেহারা, ছোট ছোট দাড়ির আবির্ভাব, গোলাপি ঠোঁট জোড়া নাড়িয়ে কথা বলছে আমার সাথে। গায়ে তার কালো রঙের শেরওয়ানি, পলক যেন পড়ছে না তার থেকে। সে হাসছে। উফ, আরও বেশি সুন্দর লাগছে এখন। সে আমার সামনে হাত নাড়ালো। আমার ধ্যান ভেঙে গেল। সে হেসে বলল, মেহু, আমাকে দেখার অনেক সময় পাবে। আপাতত তুমি পড়াশোনায় মন দাও। কয়েকদিন পর রেজাল্ট আসবে, কলেজে ভর্তি প্রিপারেশন নাও। আর হ্যাঁ, এখন ঘুমাও। আমি সোফাতে ঘুমোচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। তার ব্যবহারে আমি আরও বেশি আশ্চর্য হলাম। বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম।